অনেক সময় নিয়ে আমি বইটা লিখেছি। ইনশাল্লাহ এই বইটা যদি তোমরা হাতে পাও, তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রস্তুতির জন্য আর কোনো কিছুই লাগবে না। এটা একটা সেলফ হোম টিউটর হিসেবে কাজ করবে। অর্থাৎ এই বইটা যদি তোমরা জাস্ট নিজেরা একবার দেখো, একবার পড়ো, তাহলে তোমরা আর কোনো টিচারের সাহায্য ছাড়াই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যত ধরনের প্রশ্ন আছে সব প্রশ্নের সহজ সমাধান করতে পারবা। যাই হোক, আমি সেটা নিয়ে পরে কথা বলবো। আমরা চলে যাচ্ছি শুরুতে আমাদের প্রথম প্রশ্নের আলোচনায়। প্রথম প্রশ্ন যদি আমরা একটু চিন্তা করি, দেখো আমাদের প্রশ্ন 1 নাম্বার যে প্রশ্নটা এসেছে সেটা হচ্ছে, এটা একটা রিপিট প্রশ্ন, আমি আগেও বলেছি। একটি কোম্পানির নির্দিষ্ট বছরের নিট বিক্রয় হচ্ছে 1,75,000 টাকা, নিট আয় 95,000 টাকা, মোট সম্পত্তির প্রারম্ভিক ও সমাপনী জের দেওয়া হচ্ছে 3 লক্ষ টাকা এবং 4 লক্ষ টাকা। এখন আমাদের প্রশ্ন চাওয়া হয়েছে কি, যে কোম্পানির মোট সম্পত্তির আবর্তন অনুপাত। তাহলে প্রশ্ন দেখেই বুঝতে পারছো এই প্রশ্নটা এসেছে আমাদের অনুপাত বিশ্লেষণ বা আর্থিক বিবরণী বিশ্লেষণ অধ্যায় থেকে, অর্থাৎ দ্বিতীয় পত্র 6ষ্ঠ অধ্যায় থেকে, যেখান থেকে প্রচুর পরিমাণে আমাদের প্রিলি প্রশ্ন আসে, লিখিত প্রশ্ন এসে থাকে। সো এই প্রশ্নের সমাধানটা আমরা কিভাবে করব সেই বিষয়টা আমরা সবাইকে একটু জানাচ্ছি। দেখো শুরুতে আমি একটু চেক করে নিলাম যে সাউন্ড ঠিক আছে কিনা, সবকিছু শোনা যাচ্ছে কিনা। দেখো শুরুতে আমরা এই প্রশ্নের সমাধান করতে গেলে আমরা যেটা জানবো যে মোট সম্পত্তির আবর্তন অনুপাত, আর অনুপাত হচ্ছে একটা ভগ্নাংশ। যেহেতু মোট সম্পত্তির আবর্তন অনুপাত বলা হচ্ছে, তাহলে এটা একটা ভগ্নাংশ আকারে একটা সূত্র হবে। তো সূত্রের ক্ষেত্রে আমরা সূত্রটা জাস্ট মাথায় রাখতে হবে, এটা আজকে আসলে অন্য কিছু করার নাই, কারণ সূত্র না পারলে আমরা অঙ্কগুলো পারবো না। ওকে, থ্যাংক ইউ। যারা যুক্ত হচ্ছে সবাইকে ধন্যবাদ। আমি আসলে এটাই প্রত্যাশা করি যে তোমরা যদি আমাদের পাশে থাকো, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব তোমাদের জন্য সর্বাত্মক সহযোগিতা করার জন্য। তাহলে এখন এখানে এই সম্পত্তির আবর্তন অনুপাত যেটা বলা হচ্ছে, এটার একটা সূত্র আমরা সবাই জানি, যে কোন সম্পত্তির আবর্তন অনুপাতের মেইন সূত্র হচ্ছে আমাদের নিট বিক্রয়কে, প্রতিষ্ঠানের নিট বিক্রয়কে ওই প্রতিষ্ঠানের গড় সম্পত্তি দ্বারা ভাগ করতে হবে। আমি আবারও বলছি, ওই প্রতিষ্ঠানের গড় সম্পত্তি দ্বারা ভাগ করতে হবে। কাকে? নিট বিক্রয়কে। তাহলে মোট সম্পত্তির আবর্তন অনুপাত একটা অনুপাত, যেটাকে বের করতে হলে আমাদের কি করতে হবে? নিট বিক্রয়কে গড় সম্পত্তি বা গড় মোট সম্পদ দ্বারা ভাগ করতে হবে। আর আমরা সবাই জানি আবর্তন কথাটা থাকলে উত্তর আসে হচ্ছে বারে অথবা গুণে, বার অথবা গুণ, এই দুই ভাবে একভাবে আমাদের आंसरটা আসবে। তাহলে প্রথমেই আমরা এখান থেকে জানলাম যে আমাদের মোট সম্পদের আবর্তন অনুপাত মানে হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানে আসলে আমাদের টোটাল সম্পত্তিটা কতবার আবর্তন ঘটতেছে সেটার একটা হিসাব, কতবার ঘটতেছে আবর্তনটা। এখন দেখো এই যে সূত্রটা, এই সূত্রটা আমরা জাস্ট এখানে এখন দেখব যে এই সূত্র অনুসারে আমাদের মান আছে কিনা। দেখো শুরুতে নিট বিক্রয় কিন্তু আমাদের 1,75,000 টাকা দেওয়া আছে, তার মানে নিট বিক্রয় নিয়ে আমাদের কোনো সমস্যা নাই, পেয়ে গেলাম। কিন্তু গড় সম্পদ কিন্তু প্রতিষ্ঠানের এখানে দেওয়া নাই। প্রশ্নের মধ্যে কিন্তু আমাদের কখনো এই অঙ্কে গড় সম্পদটা দেওয়া নাই, মাঝে মধ্যে দেওয়া থাকে, মাঝে মধ্যে দেওয়া থাকে না। তবে গড় সম্পদ বের করার জন্য আমাদের তথ্য দেওয়া আছে। কি তথ্য ভাইয়া? একটু খেয়াল করলে দেখবা আমাদের এখানে মোট সম্পদের মধ্যে দুইটা জের আমরা লক্ষ্য করছি। একটা হচ্ছে দেখো মোট সম্পদের প্রারম্ভিক জের, আরেকটা হচ্ছে মোট সম্পদের সমাপনী জের। আমরা সবাই জানি যে প্রারম্ভিক জের আর সমাপনী জের, এই দুইটা জের যদি আমরা যোগ করে দুই দিকে ভাগ করি তাহলে আমরা গড় জের পাবো। এখানে যেহেতু আমাদের প্রারম্ভিক মোট সম্পদ আছে, আবার সমাপনী মোট সম্পদ দেওয়া আছে, তাহলে দুইটা সম্পদ যোগ করে আবার যদি 2 দিয়ে ভাগ করি তখন আমরা গড় মোট সম্পদ পেয়ে যাব। খুবই সহজ একটা বিষয়, আমরা ক্লাস 4-5 কিন্তু এই জিনিসগুলো করে আসছি ছোটবেলা থেকে। যদি আমরা বলি যে 3 জন ব্যক্তির বয়স, সাপোজ একজন ব্যক্তির বয়স হচ্ছে 20, একজন ব্যক্তির মনে করো 15, আরেকজনের মনে করো 25, তখন আমরা এই 3 জন ব্যক্তির বয়সের মান কিভাবে করি? 3 জন ব্যক্তির বয়সটা যোগ করে আমরা 3 দিয়ে ভাগ করে দিই। আবার যদি 2 জন ব্যক্তি হতো তখন 2 জন ব্যক্তিটা যোগ করে আমরা 2 দিয়ে ভাগ করে দিতাম। এভাবেই কিন্তু আমাদের গড় বের করতে হয়। অর্থাৎ গড় মানে হচ্ছে যতগুলো সংখ্যার মান দেওয়া থাকবে তত দ্বারা ভাগ করতে হবে। তাহলে এখানে যেহেতু দুইটা সম্পদের মান দেওয়া আছে, তাহলে আমরা কি করব? আমরা প্রারম্ভিক সম্পদ আর সমাপনী সম্পদ যোগ করে 2 দিয়ে ভাগ করে দিব, সিম্পল হিসাব। তাহলে নিট বিক্রয় হচ্ছে 1,75,000, খুব ফাইন। এখানে আমাদের প্রারম্ভিক সম্পদ হচ্ছে 3,75,000
সমাপনী সম্পদ হচ্ছে 4 লক্ষ। টোটাল সম্পদ হচ্ছে ভাইয়া কত লক্ষ? 4 আর 3 7 লক্ষ। এটাকে যদি আমি 2 দ্বারা ভাগ করি তাহলে কি হবে? 7 কে 2 দ্বারা ভাগ করলে হবে 3.5 মানে 3.5, অর্থাৎ 3.5 লক্ষ। তাহলে আমরা কি করব? এই 1,75,000 কে এখন কি করব? 3.5 লক্ষ দ্বারা ভাগ করে দিলেই আমাদের অ্যানসার চলে আসবে। সবাই কি বুঝতে পেরেছো? সবাইকে রিকোয়েস্ট করব, সবাই কি বুঝতে পেরেছো এই প্রশ্নের অ্যানসার কি হতে পারে? সবাই কি ক্লিয়ার? থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। যারা লাইভে আছো, এই প্রশ্নটার উত্তর ক্লিয়ার কিনা? আমার কথা ক্লিয়ার, বুঝতে পেরেছো? তাহলে এখন দেখো আমাদের এখানে এই প্রশ্নটার সঠিক উত্তর কি হচ্ছে, এটার ব্যাখ্যা যদি আমি লিখে দিয়েছি তোমাদের জন্য। দেখো, প্রথমেই আমরা গড় সম্পত্তিটা বের করে নিয়েছি। গড় সম্পত্তিটা কিভাবে বের করে হয়েছে সেটা কিন্তু একটু আগে আমি ব্যাখ্যা করে দিয়েছি। গড় সম্পত্তিটা হচ্ছে আমাদের ব্যবসায় যে প্রারম্ভিক সম্পদ এবং সমাপনী সম্পদ, সেই দুইটা সম্পদ যোগ করব। যেহেতু দুইটা সম্পদ যোগ করছি, আমরা সেটাকে 2 দিয়ে ভাগ করে দেব। তাহলে প্রারম্ভিক সম্পদ দেওয়া হচ্ছে 3 লক্ষ, সমাপনী সম্পদ দেওয়া আছে 4 লক্ষ, টোটাল হচ্ছে 7 লক্ষ। এটাকে আমরা 2 দ্বারা ভাগ করলে হবে 3,50,000 টাকা। এটা হচ্ছে গড় সম্পদ। আর যেহেতু নিট বিক্রয় সরাসরি দেওয়া আছে, এখন আমরা সূত্রে চলে যাব কি? মোট সম্পদের আবর্তন অনুপাত বা সম্পদের আবর্তন অনুপাত সমান নিট বিক্রয় ডিভাইডেড বাই গড় সম্পদ। অর্থাৎ নিট বিক্রয় হচ্ছে 1,75,000 টাকা আর গড় সম্পদ হচ্ছে 3,50,000 টাকা। সেটা কিভাবে পেলাম আমরা দেখিয়ে দিয়েছি। তাহলে এটাকে যদি ভাগ করে দিই, তাহলে ভাগ করার সিস্টেমটা আমরা কিভাবে করব? ভাগ দেখো খুব সহজে তোমরা করতে পারো। কিভাবে করতে পারো? তোমাদের টেকনিক্যালি আমি জাস্ট বলে দিই, জাস্ট শূন্যগুলো কমিয়ে দিবা। কি করবা? এই যে একটা শূন্য কাটবা, আরেকটা শূন্য, আরেকটা শূন্য, আরেকটা শূন্য, আরেকটা শূন্য, তিনটা শূন্য কাটা। তাহলে এখানে 175, এখানে আছে 350। জাস্ট দেখবা কাটাকাটি করলে এখানে হবে 2 আর এখানে কিছু নাই, মানে কত? 1। তাহলে 2/1 মানে হচ্ছে 0.50 বা 0.5। ক্লিয়ার? সবাইকে ক্লিয়ার? থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা কি এটা বুঝতে পেরেছি? সবাইকে একটু রিকোয়েস্ট করব, আমরা কি প্রশ্নটা বুঝতে পেরেছি? আমাদের প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে লিখিত প্রশ্নটা, এই প্রশ্নটা আমরা সলভ করলাম। কারো কোনো প্রবলেম না থাকলে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। কথা বোঝা যাচ্ছে কিনা? ক্লাস ক্লিয়ার কিনা? থ্যাংক ইউ ভেরি মাচ লামিন খান। তোমরা যারা ক্লাসে আছো অবশ্যই বুঝতে পারছো যে আমাদের ক্লাসের মান কিন্তু স্বাভাবিক অন্যান্য জায়গার চেয়ে অনেক বেটার। হয়তোবা দেখা গেছে রিচটা একটু কম, তো তোমাদের সহযোগিতা আমরা একান্ত কাম্য করি। কারণ তোমরা যদি সহযোগিতা করো, ইনশাল্লাহ তোমরা অনেক বেশি পরিমাণ আমাদের কাছ থেকে সেবা পাওয়া। আর এই সেবা পেতে হলে, অর্থাৎ সেক্ষেত্রে তোমাদের যেটা করতে হবে, তোমরা অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবকে একটু আমাদের ক্লাসে আমন্ত্রণ জানাবা। এর চেয়ে বেশি কিছু চাওয়ার নাই। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। দেখো, এবার আমরা 2 নম্বর প্রশ্নে চলে যাব। এটা হচ্ছে আমাদের একটা সমন্বয় দাখিলার অঙ্ক। অর্থাৎ এটা হচ্ছে আমাদের প্রথম পত্রের 7ম অধ্যায় কার্যপত্র থেকে এসেছে। তো প্রথম পত্রের 7ম অধ্যায় বা কার্যপত্র থেকে যে প্রশ্ন, হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, প্রথম পত্রের 7ম অধ্যায় কার্যপত্র থেকে যে প্রশ্নটা এসেছে, সেই প্রশ্নটা আমরা একটু দেখব। তবে খুবই মজার এবং খুবই ইন্টারেস্টিং একটা সমন্বয় হচ্ছে এটা। কারণ এইটার সমন্বয় কিন্তু আমি এর আগেও কথা বলেছি। এই টাইপের সমন্বয় নিয়ে আমি আরেকবার তোমাদের জন্য রিপিট করি। দেখো, সমন্বয় দাখিলা মূলত 2 প্রকারের হয় ভাইয়া। কয় প্রকারের? সমন্বয় দাখিলাগুলোকে আমরা মূলত 2 প্রকারের বা 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি ভাইয়া? একটা হচ্ছে আমাদের অগ্রিম সংক্রান্ত সকল সমন্বয় দাখিলা, আরেকটা হচ্ছে আমাদের বকেয়া সংক্রান্ত সমন্বয় দাখিলা। তো বকেয়া সংক্রান্ত সমন্বয় দাখিলা আসলে আমাদের কোনো টেনশন নাই, এটা খুব ইজি এবং নরমাল। আমরা স্বাভাবিক জাবেদার মতো এটাকে চিন্তা করলে হয়েছে। কিন্তু অগ্রিম সংক্রান্ত সমন্বয় নিয়ে যত মাথা ব্যথা। কারণ কি ভাই? এখানে একটা কারণ হচ্ছে অগ্রিম সংক্রান্ত সমন্বয় দাখিলা 2 রকম হয়। একটা হচ্ছে আমাদের বকেয়া ভিত্তি অনুসারে, আরেকটা হচ্ছে আমাদের নগদান ভিত্তি অনুসারে। অর্থাৎ অগ্রিম সংক্রান্ত সমন্বয় দাখিলা মাঝে মধ্যে আমাদের অগ্রিম ব্যয়, হ্যাঁ, অগ্রিম ব্যয়কে ব্যয় হিসাবে বিবেচনা করে, মাঝে মধ্যে অগ্রিম ব্যয়কে সম্পদ হিসেবে বিবেচনা করে। আবার দেখা গেছে বকেয়া অগ্রিম আয়ের ক্ষেত্রে আয়কে অনেক সময় অগ্রিম আয় হিসাবে বিবেচনা করা হয়, অনেক সময় শুধু আয় হিসাবে বিবেচনা করা হয়। এই যে একটা ঝামেলা অগ্রিমের ক্ষেত্রে,
যার জন্য আমাদের অগ্রিম সংক্রান্ত কোনো সমন্বয় দাখিলা আসলে আমরা একটু থিঙ্কিং করব। আর অগ্রিম সংক্রান্ত সমন্বয় দাখিলার মধ্যে আরেকটা সমন্বয় দাখিলা হচ্ছে সাপ্লাইজ বা মনিহারি সংক্রান্ত সমন্বয় দাখিলাগুলোও আমাদের অগ্রিম সংক্রান্ত সমন্বয় দাখিলার মতো সমাধান করতে হবে। সো আমরা একটু দেখব যে এখন এই প্রশ্নটা আমরা কিভাবে সমাধান করতে পারি। দেখো, শুরুতে আমি একটা জিনিস বলি যে বকেয়া সংক্রান্ত সমন্বয় দাখিলা নিয়ে তো আমাদের কোনো প্রবলেম নাই, সো এটা নিয়ে আমি আর কথা বলবোই না। আমি শুধুমাত্র তোমাদেরকে এখন দেখাবো হচ্ছে অগ্রিম সংক্রান্ত সমন্বয় দাখিলা কিভাবে ওয়েতে আমরা সমাধান করতে পারি। তো শুরুতে আমরা চলে যাচ্ছি। দেখো, অগ্রিম সংক্রান্ত সমন্বয় দাখিলাগুলোকে আমরা দুই ভাগে ভাগ করব। একটা হচ্ছে অগ্রিম আয় সংক্রান্ত, হ্যাঁ, অগ্রিম আয় সংক্রান্ত, আরেকটা হচ্ছে অগ্রিম ব্যয় সংক্রান্ত। তাহলে অগ্রিম ব্যয় এবং অগ্রিম আয় এই দুইটা সংক্রান্ত। তাহলে অগ্রিম সংক্রান্ত সমন্বয় দাখিলা সমাধান করতে গেলে অগ্রিম ব্যয়কে আমরা স্বাভাবিকভাবে অগ্রিম ব্যয়কে কি হিসাবে চিনি ভাইয়া বলতো? আমরা সবাই জানি যে অগ্রিম ব্যয় হচ্ছে প্রতিষ্ঠানের জন্য একটা সম্পদ। খেয়াল করবা, তাহলে অগ্রিম ব্যয় যেহেতু প্রতিষ্ঠানের জন্য সম্পদ, তাহলে অগ্রিম ব্যয়কে আমরা সম্পদ হিসাবে বিবেচনা করব। এটা হচ্ছে আমাদের স্বাভাবিক সেন্স। কিন্তু কোন কোন প্রতিষ্ঠান যদি অগ্রিম ব্যয়কে সম্পদ হিসাবে বিবেচনা না করে ব্যয় হিসাবে বিবেচনা করে, তখন সেটা হয়ে যাবে ব্যতিক্রম সেন্স। তাহলে আমরা স্বাভাবিকভাবে কোনটা ভাববো? স্বাভাবিক সেন্সটা পাবো। তো সেজন্য অগ্রিম ব্যয়কে আমরা সম্পদ হিসাবে বিবেচনা করব। ঠিক একই রকম ভাবে অগ্রিম আয়কে, আয় যদি অগ্রিম হয়, হ্যাঁ, অগ্রিম আয়কে আমরা কি করব? স্বাভাবিকভাবে আমরা দায় হিসাবে বিবেচনা করব। এখন প্রশ্ন আসতে পারে যে স্যার, কেন আমরা অগ্রিম ব্যয়কে সম্পদ হিসেবে বিবেচনা করব, কেন অগ্রিম আয়কে আমরা দায় হিসেবে বিবেচনা করব? সেটার ব্যাখ্যা অনেক বড়। আমি নরমালি একটা ব্যাখ্যা তোমাদেরকে দিচ্ছি। সেটা হচ্ছে, যদি তুমি কোনো খরচ অ্যাডভান্স করে ফেলো, সাপোজ তুমি আমার কাছে পড়তেছো, এখন আমাকে তুমি সাপোজ আমাদের সাথে যারা অনলাইনে আমাদের কোচিং এ ভর্তি হয় তারা কি করে? তোমরা কি করো? প্রথমে ভর্তি হওয়ার জন্য শুরুতে ক্লাস করার আগে কিন্তু টাকাটা পাঠিয়ে দাও। তার মানে তুমি যে ক্লাসের পেমেন্টটা অর্থাৎ বেতনটা বা ভর্তি ফিটা আগে পাঠিয়ে দিয়েছো, তার মানে তুমি খরচটা আগে করে ফেলছো। এটাকে বলে অ্যাডভান্স পেমেন্ট বা অগ্রিম খরচ। এটার জন্য তোমার এটা সম্পদ হিসাবে কাজ করবে। কেমন সম্পদ? আগামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত আমরা কিন্তু তোমাকে পড়াবো। এই যে আমরা তোমাকে আগামী 3 মাস বা 4 মাস বা 6 মাস পর্যন্ত সার্ভিস দিব, আমাদের কাছ থেকে তুমি সুবিধা পাবা, সেটার জন্য এটা তোমার সম্পদ। দ্যাট মিন্স কোনো কস্ট যদি অগ্রিম করে হয় সেটা সম্পদ হিসেবে কাজ করে। ঠিক একইভাবে উল্টাটা হতে পারে, যেমন তুমি যদি কারো কাছ থেকে কোনো কাজ করার পূর্বেই টাকা নিয়ে নাও, তখন সেটা হয়ে যাবে তোমার অগ্রিম আয়। কারণ তুমি কাজ করো নাই, টাকাটা নিয়ে নিয়েছো। যেমন আমাদের ক্ষেত্রে সেটা হয়, আমরা তোমাদেরকে না পড়ানোর পূর্বে যদি টাকাটা নিয়ে নিই, এটা আমাদের অগ্রিম আয়, যার জন্য আমরা তোমাদের কাছে দায়বদ্ধ থাকি। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। এখন আসো, আমরা যেটা করব সেটা হচ্ছে, এই অগ্রিম ব্যয় আর অগ্রিম আয় সংক্রান্ত অনেক রুলস আছে, অনেক রেগুলেশন আছে, আমরা কোনো কিছুর দিকে যাব না। আমি জাস্ট একটা টেকনিক বলবো, এই একটা টেকনিকে আজীবন পর্যন্ত তোমরা সমন্বয় দাখিলা ক্লিয়ার হয়ে যাবা। সবাই একটু খেয়াল করো, আজকে আমি যে জিনিসটা তোমাদেরকে দেখাতে যাচ্ছি সেটা খুবই ইন্টারেস্টিং। দেখো, অগ্রিম সংক্রান্ত সমন্বয় দাখিলার সমাধানের একটা ওয়ে আছে। জাস্ট একটা টেকনিক মাথায় থাকলে সকল অগ্রিম সংক্রান্ত সমন্বয় দাখিলা সমাধান করতে পারবা। স্পেশালি সমন্বয় দাখিলা যেহেতু আয় ব্যয় নিয়ে হয়, সো অগ্রিম আয় এবং অগ্রিম ব্যয় সংক্রান্ত। সেক্ষেত্রে আমরা একটা জিনিস দেখবো, আমাদের অগ্রিম আয়ের ক্ষেত্রে যদি আমাদের রেয়াও মিলে, অর্থাৎ প্রশ্নে বা রেয়াও মিলে, আমি একটু এটাকে মুছে দিচ্ছি, আমাদের প্রশ্নে বা রেয়াও মিলে যদি আমাদের অগ্রিম সংক্রান্ত সমন্বয় দাখিলার ক্ষেত্রে এই রুলসটা আমরা ফলো করবো। রেয়াও মিলে যদি আমাদের সম্পদ দেওয়া থাকে, খেয়াল করবো ভাইয়ারা, কি দেওয়া থাকে? সম্পদ দেওয়া থাকে, তখন আমরা খরচের জাবেদা দিব। কিসের জাবেদা? খরচের। কিন্তু যদি খরচ দেওয়া থাকে তাহলে আমরা উল্টেটা করবো, অর্থাৎ সম্পদের জাবেদা। আমি আবারও বলছি, অগ্রিম সংক্রান্ত সমন্বয় দাখিলার জন্য একটা টেকনিক, জাস্ট একটা টেকনিক মাথায় রাখবো। রেয়া মিলে যেটা থাকবে সেটার বিপরীত চিন্তা করব। রেয়া মিলে যদি ভাইয়া ব্যয় থাকে তাহলে কাকে নিয়ে কাজ করব? সম্পদকে নিয়ে কাজ করব। রেয়া মিলে যদি সম্পদ থাকে তাহলে কাকে নিয়ে কাজ করব? ব্যয়কে নিয়ে কাজ করব। রেয়া মিলে যদি আয় থাকে তাহলে দায়কে নিয়ে কাজ করব। রেয়া মিলে যদি দায় থাকে তাহলে আয়কে নিয়ে কাজ করব। ক্লিয়ার কিনা বলো তো?
একটু ক্লিয়ার কিনা, এই কথাটা ক্লিয়ার কিনা বলো তো? এটা ক্লিয়ার হলে তোমরা বাকি সব খুব ইজিলি বুঝতে পারবা। দেখো তাহলে অগ্রিম সংক্রান্ত সমন্বয় দাখিলা সমাধানের জন্য র্যামিলে বা প্রশ্নে যেটা থাকবে, প্রশ্নে যা থাকবে আমরা তার বিপরীত চিন্তা করব। ওকে, প্রশ্নে যা থাকবে আমরা তার বিপরীত চিন্তা করব। ক্লিয়ার? সবাই কি বুঝতেছো? প্রশ্নে যা থাকবো আমরা তার বিপরীত চিন্তা করব। আমাদের রেসপন্স কিন্তু কমে যাচ্ছে। আমি চাচ্ছি রেসপন্স যত বেশি হবে আমি তত বেশি তোমাদের জন্য রিপোর্ট দিতে পারবো। ওকে, দেখো তাহলে অগ্রিম সংক্রান্ত সমন্বয় দাখিলাটা আমরা একটু দেখি এখানে কি বলা আছে। এখানে যেটা বলা আছে ভাইয়া, এখানে হচ্ছে আমাদের যে প্রশ্নটা আছে, আমি কিন্তু এতক্ষণ তোমাদেরকে বেসিক ক্লিয়ার করার জন্য এতগুলা কথা বলেছি, আমি সহজে সমাধান করে দিতে পারতাম, বাট আমি চাচ্ছি যে একটু ক্লিয়ারলি তোমরা বুঝো, যেহেতু রিটেন প্রশ্ন তোমাদেরকে লিখতে হবে। সো এটার জন্য আমি তোমাদেরকে বিষয়টা দেখাচ্ছি। দেখো আমাদের রেয়া মিলে কি আছে ভাইয়া, দেখো তো সাপ্লাইজ খরচ। আমি একটু আগেই বলেছি রেয়া মিলে যদি খরচ থাকে ভাইয়া তাহলে কিসের জাবেদা দিব আমরা, কিসের সমন্বয় দাখিলা দিব? রেয়া মিলে যেহেতু খরচ আছে, অগ্রিম সংক্রান্ত যেহেতু সাপ্লাইজ অগ্রিমের মতো, তাহলে রেয়া মিলে খরচ আছে, তাহলে আমরা কার জার্নাল দিব? আমি আগেও বলেছি রেয়া মিলে সম্পদ থাকলে খরচের, কিন্তু খরচ থাকলে কার? সম্পদের। তাহলে এখন আমরা কি করব ভাইয়া, আমরা এখন সবাই যে কাজটা করব সেটা হচ্ছে, দেখো আমাদের সাপ্লাইজ খরচ আছে রেয়া মিলে, তার মানে আমাদের কার জন্য দাখিলা দিতে হবে? সম্পদের জন্য। ওকে, এই বাংলা কথাটা সবাই ক্লিয়ার? এই বাংলা কথাটা সবাই ক্লিয়ার তো? তাহলে যেহেতু রেয়া মিলে খরচ আছে আমরা সম্পদের দাখিলা দিচ্ছি। এখন সম্পদের দাখিলাটা কি দেখো, বলছে অব্যবহৃত সাপ্লাইজ কত টাকা? বছর শেষে 1500 টাকা আছে। তাহলে 1500 টাকা অব্যবহৃত সাপ্লাইজ, মানে আমার হাতে সাপ্লাইজ যত টাকা আছে সেটাকে বলে অব্যবহৃত সাপ্লাইজ। আর আমরা সবাই জানি অব্যবহৃত মানে হচ্ছে যেটা ব্যবহার করি নাই, ভবিষ্যতে ব্যবহার করব। আর ভবিষ্যতে ব্যবহার করা মানে হচ্ছে আমি ভবিষ্যতে সুবিধা পাবো। দ্যাট মিন্স ভবিষ্যৎ সুবিধা মানে সম্পদ। তার কারণে আমাদের এই অব্যবহৃত সাপ্লাইজটা হচ্ছে কি? সম্পদ। তাহলে আমরা এখন জার্নাল কার্ড দেব, অবশ্যই অব্যবহৃত সাপ্লাইজের দিব। তাহলে অব্যবহৃত সাপ্লাইজের কেন জার্নাল দেব? কারণ আমার রেয়া মিলে কি দেওয়া আছে ভাইয়া? খরচ দেওয়া আছে। আমি আগেও বলেছি রেয়া মিলে খরচ থাকলে সম্পদের জার্নাল দিব। দ্যাট মিন্স আমাদের জার্নালটা এখন কি হবে? এখন তোমরা নিজেরাই পারবা, বলো তো, আমার কি আর বলার দরকার আছে? তাহলে এখন আমাদের জার্নাল হবে এটা, অব্যবহৃত সাপ্লাইজ ডেবিট। যেহেতু সম্পদ আছে, সম্পদ রয়ে গেছে, সম্পদ বৃদ্ধি পাবে, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, অব্যবহৃত সাপ্লাইজ ডেবিট, অথবা শুধু সাপ্লাইজ লিখলেও হবে, অব্যবহৃত সাপ্লাইজ হবে। হ্যাঁ, অব্যবহৃত সাপ্লাইজ ডেবিট, অব্যবহৃত সাপ্লাইজ ডেবিট। আর সাপ্লাইজ খরচ ক্রেডিট, সাপ্লাইজ খরচ, অবশ্যই এটাকে খরচ লিখতে হবে, সাপ্লাইজ খরচ ক্রেডিট। কত টাকা? সম্পদের যত টাকা আছে। তাহলে সম্পদ আছে কত টাকা? 1500 টাকা। দ্যাট মিন্স এটার জন্য আমার 1500 টাকার জন্য টাকাটা হবে। ক্লিয়ার কিনা সবাই বলো তো? আমি এখানে কিন্তু 3500 টাকা নিয়ে কাজ করব না। কেন করব না? কারণ 3500 টাকা আমার খরচ। আমি আগে বলেছি রেয়া মিলে খরচ থাকলে আমি খরচ নিয়ে আর চিন্তা করব না, আমি সম্পদ নিয়ে চিন্তা করব। দ্যাট মিন্স এখানে সম্পদ আছে যেটা ব্যবহার করা হয় না, সেটার জন্য আমরা জাবেদা দিয়েছি। আর মাথায় রাখবা যেহেতু রেয়া মিলে খরচটা আছে, আমার সম্পদ রয়ে গেছে, তার মানে বাকিটা আমার খরচকে কমাবে। সেজন্য আমি কি করেছি? এই সাপ্লাইজ খরচটাকে ক্রেডিট করেছি। অর্থাৎ আমার সম্পদ বাড়লে কি হবে? খরচ কমবে। আবার খরচ বাড়লে কি হতো? সম্পদ কমতো। ওকে, আমরা কি ক্লিয়ার? এই জার্নালটা আমরা ক্লিয়ার কিনা? থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আশা করি আমি যেভাবে তোমাদেরকে ধরে ধরে বোঝাচ্ছি ক্লিয়ার না হওয়ার কোনো কারণ নাই। তারপরেও যদি কারো কোনো ধরনের কোনো প্রবলেম থেকে থাকে বা কোনো ধরনের কোনো প্রশ্নের জটিলতা থেকে থাকে, হ্যাঁ, সেটা অবশ্যই কমেন্টে জানাবা। আমি আবারও সেটা তোমাদেরকে বোঝার জন্য রিপিট করব। ওকে, তাহলে আমাদের 2 নাম্বার রিটেন প্রশ্নটা শেষ। এবার আমরা 3 নাম্বার রিটেন প্রশ্নে চলে যাব। আচ্ছা, আমি জাস্ট ব্যাখ্যাটা দিয়ে দিয়েছি। যাদের পিডিএফটা দরকার, আজকে যেহেতু রিটেন প্রশ্ন অ্যানালাইসিস, আমি এখানে কিন্তু সুন্দর করে নিজের মতো করে ব্যাখ্যাটা লিখেছি। অর্থাৎ এই পিডিএফ শিটটা তোমাদেরকে অনেক বেশি হেল্প করবে, কারণ বিভিন্ন বইতে কিন্তু একটা ব্যাখ্যা সব পাবা না। মার্কেটের বইগুলোতে কিন্তু রিটেন প্রশ্নগুলো ওইভাবে অ্যাড করা হয় না।
তো যাই হোক, যার কারণে অবশ্য আমি আমার বইতে সবগুলো জিনিস অ্যাড করে দিয়েছি এবং ব্যাখ্যা সব বিশ্লেষণ দিয়ে দিয়েছি। যাই হোক, যারা পিডিএফটা দরকার হবে অবশ্যই ক্লাস যারা করবা তাদেরকে পিডিএফটা দিয়ে দিব। ক্লাস শেষে অবশ্যই আমাদের পেজে নক করলে পেয়ে যাবা। এখন আসো 3 নাম্বার প্রশ্নটা তো তোমরা দেখেছো, ব্যাখ্যার আলোচনা করার দরকার নাই। সম্পদ থাকলে খরচের দাখিলা দিতে হবে, সেটা আমরা জানি। সেজন্য সাপ্লাইজ বা অব্যবহৃত সাপ্লাইজ ডেবিট আর সাপ্লাইজ খরচটা ক্রেডিট হয়ে যাবে, এটা আমরা বুঝেছি। এবার আসো আমাদের আরেকটা কনফিউজিং প্রশ্ন এবং খুবই সুন্দর একটা প্রশ্ন হয়েছে এবার ঢাকা বিশ্ববিদ্যালয় রিটেনে। যে প্রশ্নটা নিয়ে অনেক কনফিউশন ছিল যে এটা আসলে কিভাবে আমরা সংশোধন করব। এটা এসেছে আমাদের রেয়ামিল থেকে। হ্যাঁ, আমাদের ৪র্থ অধ্যায় অর্থাৎ হিসাব বিজ্ঞান প্রথম পত্রের ৪র্থ অধ্যায় রেয়ামিল থেকে এসেছে। আর রেয়ামিলের ভুল সংশোধনের অংশ থেকে এসেছে, যেহেতু রেয়ামিলের 2টা পার্ট আমরা জানি। তো এটা ভুল সংশোধন অংশ থেকে এসেছে। আমরা প্রশ্নটা একটু পড়ি। প্রশ্নটা হচ্ছে ধারে ক্রয়কৃত 10,000 টাকার যন্ত্রপাতি ভুলবশত বিক্রয় হিসাবে ক্রেডিট করা হয়েছে। এই প্রশ্নগুলা সমাধান করার জন্য সবচাইতে সহজ হয় কি জানো? তোমাকে 2টা জিনিস জানতে হবে। প্রথম হচ্ছে সঠিক জাবেদাটা কি হয় একটা লেনদেনের, সেটা জানতে হবে। দ্বিতীয়ত হচ্ছে তুমি ভুল কোন জায়গায় করছো সেই জায়গাটাকে একটু চিহ্নিত করতে হবে। তাহলে আমরা যেটা করব, প্রথমে ইনশাআল্লাহ ক্লাসটা রেগুলার পাওয়া যাবে। তবে রেগুলার ক্লাস বলতে প্রতি সপ্তাহে শুক্র শনিবার ফিক্সড ক্লাস থাকবে আমার। আমি সব সময় থাকবো শুক্র শনিবার। বাকি দিনগুলোতে আমি পিসি থেকে ক্লাস নেব, এখান থেকে হয়তো বা নাও নিতে পারি, বাট শুক্র শনিবার আমার ক্লাস পাবা তোমরা এখান থেকে নিয়মিত। পাশাপাশি হচ্ছে নিয়মিত তোমরা মডেল টেস্ট পাবা, নিয়মিত তোমরা এক্সাম দিতে পারবা। আমাদের আলাদা সিক্রেট গ্রুপ আছে যেখানে যারা অবশ্যই এবার অ্যাডমিশন প্রিপারেশন নেবা সি ইউনিটের জন্য তারা সবাই যুক্ত হয়ে যাবা, যেখানে আমরা বিভিন্ন ধরনের পরীক্ষা, তারপরে হচ্ছে আমরা মডেল টেস্ট, এরপরে আমরা প্রত্যেকটা টপিকসের উপর আলাদা আলাদা ফ্রি ক্লাস দিব। আর যাদের পসিবল হবে অবশ্যই আমাদের পেড কোর্সগুলোতে এনরোল করবা, কারণ হচ্ছে ফ্রি ক্লাস তো আমরা প্রতিদিন দেব না, বাট পেড ক্লাসগুলো আমাদের প্রতিদিন থাকবে। আর যারা আমার সাথে ইনশাআল্লাহ যুক্ত হবা, যারা আমার ক্লাস করবা, আমি এতটুকু নিশ্চয়তা দিতে পারি, আমি 14+ বছর যাবত অ্যাকাউন্টিং পড়াচ্ছি। অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট সহ অন্যান্য যতগুলো টপিকস আছে সি ইউনিটের প্রত্যেকটার জন্য তোমরা বেস্ট একটা সার্ভিস পাবা, এতটুকু নিশ্চিত থাকতে পারো। ওকে, আমি এটা শুরু করছি। তাহলে দেখো আমাদের যে প্রশ্নটা আমরা এখন সলভ করবো সেটা হচ্ছে যে ধারে 10,000 টাকার যন্ত্রপাতি ক্রয়। এখন আমি কোনো কিছু ভাববো না, আমি জাস্ট ভুল কি করছি সেটাও জানলাম না। আমার যন্ত্রপাতি ক্রয় করলে আমার জাবেদা কি হবে? এটা তোমরা সবাই জানো, যন্ত্রপাতি যদি ক্রয় করি তখন আমরা জাস্ট আমি একটা জাবেদা লিখি। আমাদের জাবেদা হয় যন্ত্রপাতি হিসাব ডেবিট। খেয়াল করবা, যন্ত্রপাতি হিসাব ডেবিট। আর যেহেতু বাকিতে ক্রয় করেছি তার মানে তদীয় হিসাব লিখতে পারি, অথবা যন্ত্রপাতি সরবরাহকারী হিসাব। আমি জাস্ট তদীয় হিসাবটা লিখলাম এখানে, সমস্যা নাই। অনেকে যন্ত্রপাতি বিক্রেতা বা যন্ত্রপাতি সরবরাহকারী হিসাবও লিখতে পারে, সবচেয়ে ভালো হয় সরবরাহকারী হিসাব লিখলে। আমি এখানে লিখেছি তদীয় হিসাব। কত টাকা? 10,000 টাকা। আমি 10,000 টাকা এখানেও লিখবো, এখানেও লিখবো। এটা আমার জার্নাল হওয়ার কথা ছিল ভাইয়া। এটা হচ্ছে আমার সঠিক জাবেদা, এটা আমার সঠিক জাবেদা। ওকে, এতটুকুতে কার কোনো প্রবলেম আছে কিনা বলো তো? ধারে যন্ত্রপাতি ক্রয় করা হলে এর বেশি অন্য কোনো জাবেদা আমাদের দরকার না। আমি জাস্ট যতটুকু ধারে ক্রয় করা হয়েছে ততটুকুর জন্য জার্নালটা দিলাম। তাহলে ধারে যন্ত্রপাতি ক্রয় করা হয়েছে, এটা জাবেদা কি হবে? যন্ত্রপাতি নামক সম্পদ বাড়বে, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট। অন্যদিকে যেহেতু বাকিতে ক্রয় করা হয়েছে আমার একটা দায় সৃষ্টি হবে, কি নামে? তদেয় হিসাব অথবা যন্ত্রপাতি সরবরাহকারী হিসাব। কিন্তু আমরা কি এই কাজটা করেছি বলতো? করিনি। আমরা কি করেছি? ভুল বশত। দেখো এই জায়গাটাতে হচ্ছে আসল জিনিস, আমি অন্য একটা কালার করে দেখাচ্ছি। আমরা কি করেছি? ভুল বশত বিক্রয় হিসাবে ক্রেডিট করে ফেলছি। আচ্ছা ভাইয়া, ক্রেডিট করার কথা কাটে তোমরাই বলো? তদেয় হিসাব একে ক্রেডিট করার কথা, কিন্তু আমরা কি একে ক্রেডিট করেছি? করিনি। আমরা কাকে ক্রেডিট করছি? বিক্রয় হিসাবকে ক্রেডিট করে ফেলছি। এখন তুমি বলো, তুমি যদি সংশোধন করতে চাও তাহলে কি করবে? তোমার সেন্স কি বলে? বিক্রয় হিসাব তো এখানে থাকার কোনো কথাই নাই, বাট বিক্রয় হিসাবকে আমি ক্রেডিট করে ফেলছি। আমি যদি বিক্রয় হিসাবকে ক্রেডিট করে ফেলি তার মানে কার জায়গায় লিখছি?
এই প্রদেয় হিসাব যেখানে লেখার কথা সেখানে আমি ভুল করে কাকে লিখে ফেলছি, প্রদেয় হিসাবটা না লিখে ভুল করে আমি বিক্রয়কে লিখে ফেলছি। বিষয়টা কিন্তু এটা। এখন দেখো, যেহেতু প্রদেয় হিসাবের জায়গায় তুমি বিক্রয় লিখে ফেলছো, অবশ্যই তোমার ভুল হয়ে গেছে। ভুল কিন্তু টাকার পরিমাণে হয় নাই, কিসে হয়েছে? একটা লেনদেনের জায়গায় আরেকটা লেনদেন লিখে ফেলছো। এটা হয়ে গেছে কি মূলধন জাতীয় লেনদেনের জায়গায় মুনাফা জাতীয় লেনদেন লিখে ফেলছো। সরি, মুনাফা জাতীয় লেনদেন, হ্যাঁ, মূলধন জাতীয় লেনদেনের জায়গায় তুমি মুনাফা জাতীয় লেনদেন লিখে ফেলছো, অর্থাৎ দায়ের জায়গায় তুমি আয় লিখে ফেলছো। দ্যাট মিনস এটা একটা নীতিগত ভুল করে ফেলছো। এখন দেখো, যেহেতু প্রদেয় হিসাবকে ক্রেডিট করা না করে তুমি বিক্রয়কে ক্রেডিট করছো, এখন সংশোধন করবে। তাহলে সংশোধন করলে কিভাবে করবা? যেহেতু বিক্রয় ক্রেডিট করছো, বিক্রয় নামে 10,000 টাকা ক্রেডিটে চলে এসেছে, সো এটাকে এখন তোমাকে বাদ দিয়ে দিতে হবে। তার মানে এটাকে কি করতে হবে? তোমাকে টোটাল মুছে ফেলতে হবে। এখন মুছে ফেলার সিস্টেম কি? হ্যাঁ, এটা তোমার হৃদয়ে লেখা নাম না যে মোছা যাবে না, এটাকে মোছা যাবে। হ্যাঁ, কিভাবে মুছবে? এটাকে মোছার জন্য আমরা কি করব? অ্যাকাউন্টিংয়ে মনে রাখবা, সব সময় মাথায় রাখবা আজকে এই কথা। কোন একটা জিনিস যদি তুমি ভুল করে ফেলো, সেটাকে সংশোধন করতে হলে তার বিপরীত করে দিবা। অর্থাৎ সেটাকে যদি আগে ক্রেডিট করে থাকো, পরবর্তীতে সংশোধনের জন্য ডেবিট করবা। যদি কোনো কারণে আগে ডেবিট করে থাকো, সংশোধন করতে হলে সেটাকে ঠিক বিপরীত, তাকে ক্রেডিট করে ফেলবা। দ্যাট মিনস আমাদের কি করতে হবে? এখন এই বিক্রয় নামক ক্রেডিটকে আমরা কি করে দেব? ডেবিট করে দেব, কারণ এটাকে ক্রেডিট করা যাবে না। আগে যেহেতু ক্রেডিট করে ফেলছি 10,000, এখন ডেবিট যদি 10,000 করে ফেলি, সো প্লাসে মাইনাসে কাটা হয়ে যাবে, সেজন্য বিক্রয় হিসাব ডেবিট। কিন্তু আমার কি সঠিকটা লেখা হয়েছে? হয় নাই। তাহলে সঠিকটা কি লেখার কথা ছিল? প্রদেয় হিসাব ক্রেডিট। তার মানে এখন সঠিকটা সঠিক পাশে লিখে ফেলবো। অর্থাৎ ভুলটা সংশোধনের জন্য নিয়ম, সঠিকটা সঠিক পাশে লিখবো আর ভুলটাকে বিপরীত করে দিব। অর্থাৎ আমি কি করব? এই বিক্রয়কে ডেবিট করে দিব আর আমার সঠিক যেটা লেখার কথা ছিল সেটাকে ক্রেডিট করে দিব, সঠিক পাশেই লিখব। দ্যাট মিন্স যাবে না হবে বিক্রয় হিসাব ডেবিট আর প্রদেয় হিসাব ক্রেডিট। ক্লিয়ার কিনা? ক্লিয়ার? তাহলে আমরা জাবেদাটা একটু দেখি। আমি যতগুলা কথা বলেছি সেগুলা বিস্তারিত এখানে ব্যাখ্যা সহ দিয়ে দিয়েছি। দেখো, আমাদের সঠিক জাবেদা আমি বলেছি প্রথমে যন্ত্রপাতি হিসাব ডেবিট হবে, হ্যাঁ, এরপরে কি বলেছি? প্রদেয় হিসাব বা সরবরাহকারী বা বিক্রেতা হিসাব ক্রেডিট হবে। ওকে, কিন্তু আমরা তো এই জাবেদাটা দেই নেই। আমরা কি করেছি? আমরা যন্ত্রপাতি ডেবিট করে আর কাকে ক্রেডিট করেছি? বিক্রয়কে ক্রেডিট করেছি। সেজন্য এখন সংশোধনের জন্য আমরা বিক্রয়কে কি করে দিব? ডেবিট করে দিব। আর সঠিকটাকে সঠিক পাশে, অর্থাৎ প্রদেয় হিসাবকে আমরা কি করে দিব? ক্রেডিট করে দিব। এটাই হচ্ছে আমাদের সংশোধনী দাখিলা। ক্লিয়ার? ওকে, ক্লিয়ার কিনা? তোমরা একটু বলো তো। আবারও রেসপন্স তোমাদের কমে গিয়েছে, যেটা খুবই হতাশাজনক। আমি তোমার রেসপন্স কামনা করছি। এখন দেখো, 4 নাম্বার প্রশ্নটাতে চলে যাব। যেহেতু কোনো কথা নাই, আমি ধরে নিলাম তোমাদের প্রশ্নের সম্বন্ধে আর কোনো ধরনের প্রবলেম নাই। 4 নাম্বার প্রশ্ন হচ্ছে আমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের 7ম অধ্যায়ের ক অংশ উৎপাদন ব্যয় বিবরণ থেকে এসেছে। সো এই উৎপাদন ব্যয় বিবরণ থেকে আসলে খুবই সহজে আমরা এটার অ্যানসার দিতে পারবো, কোনো প্রবলেম নাই। তার আগে আমি একটু দেখতে চাই লাইভে তোমরা কারা কারা আছো। আমরা বেশি সময় নেব না, আমরা লাইভটা মাত্র অল্প কয়েকজন। আমি সবাইকে একটু রিকোয়েস্ট করবো, তোমরা একটু লাইভে উপস্থিতি বাড়াও। তোমরা যদি নিয়মিত ক্লাস পেতে চাও বা এইরকম ব্যাখ্যামূলক বিশ্লেষণ সহ ডিটেলস ক্লাস পেতে চাও, অবশ্যই আমাদের পাশে থাকতে হবে। ওকে, এখন আসো, আমাদের যে প্রশ্নটা এবার এসেছে সেটা হচ্ছে আমাদের, হ্যাঁ, বলছে একটা প্রতিষ্ঠানের প্রারম্ভিক মজুদ এত একক, সমাপনী মজুদ এত একক, বিক্রয় এত একক, উৎপাদন ব্যয় 30,000 টাকা হলে উৎপাদিত পণ্যের একক প্রতি মূল্য কত? মানে 1 এককের উৎপাদন। এখন কথা হচ্ছে, যদি আমাদের প্রারম্ভিক মজুদ, সমাপনী মজুদ, বিক্রয় মজুদ দেওয়া থাকে, আমাদের একটা মজুদ এখানে দেওয়া না, সেটা কি কতটুকু আমি উৎপাদন করেছি। কারণ আমাকে বলছে একক প্রতি মূল্য, উৎপাদনের মূল্য। এখন একক প্রতি মূল্য মানে হচ্ছে 1 একক উৎপাদন করলে আমার কত টাকা লাগে। কিন্তু এখানে উৎপাদন ব্যয়টা তো নাই বা উৎপাদন এককটা নাই। তাহলে আমাকে কি করতে হবে? প্রথমে উৎপাদন এককটা একটু বের করে নিতে হবে। কিভাবে বের করবো? খেয়াল করো, আমি একটা সূত্র তোমাদের জন্য বলবো। মনে করো কোনো একটা জিনিসের সমাপনী বের করতে গেলে আমরা কি করি? কোনো একটা জিনিসের সমাপনী যদি বের করতে চাই, তাহলে সেটার সাথে আমাদের যেটা প্রারম্ভিক আছে, আমি জাস্ট নরমাল সেন্সে বলি, প্রারম্ভিক
মানে শুরুতে যেটা থাকে সেটার সাথে আমরা কি করি, উৎপাদনটা যোগ করে দিই। খেয়াল করবা, আমি সরাসরি কিন্তু উৎপাদনের সূত্র লিখি, এরপরে যদি কোনো কিছু বিক্রয় করি সেটা বিয়োগ করে দিই। মনে করো তোমার প্রতিষ্ঠানের শুরুতে মজুত পণ্য ছিল 100 একক, আবার তুমি উৎপাদন করছো 50 একক। ভাইয়া তুমি বলো, তোমার প্রতিষ্ঠানের শুরুতে মজুত পণ্য ছিল 100 একক, উৎপাদন করেছো 50 একক, আবার বিক্রি করে দিয়েছো 30 একক। এখন তোমার প্রতিষ্ঠানে কত একক মজুত থাকবে? এই যে 150 থেকে 30 চলে গেলে 120। এই যে 120, এটাকে আমরা বলি হচ্ছে সমাপনী মজুদ। এখন কোন একটা জিনিসের সমাপনী মজুদ আমরা এইভাবে বের করি, কিন্তু এই প্রশ্নে দেখবা যে আমাদের দেখো এই একটা সেন্স থেকে আমরা আরো অনেক জিনিস বের করতে পারি। সাপোজ এই অঙ্কে আমাদের যেটা আছে, আমাদের কি আছে, আমাদের সমাপনী একক দেওয়া আছে। কত দেওয়া আছে? শুধুতে সমাপনী একক, তাহলে সমাপনী মজুদ একক হচ্ছে 800 একক দেওয়া আছে, ওকে আমি লিখলাম। এরপরে পারমাণবিক একক দেওয়া আছে 1000, লিখলাম। কিন্তু আমার বের করতে হবে উৎপাদন, উৎপাদনটা নাই, সেজন্যই বের করতে হবে। আর বিক্রয় একক দেওয়া আছে কত? 6200। 6200। আমি কিন্তু সূত্র তোমাদেরকে মুখস্থ করাচ্ছি না, জাস্ট টেকনিক্যালি দেখাচ্ছি যে কিভাবে বের করতে। এবার তুমি কি করবা? এবার তুমি উৎপাদন বের করতে চাও, তাহলে উৎপাদনটাকে এক পাশে রেখে বাকিগুলো সব অন্য পাশে নিয়ে যাও। অর্থাৎ সমাপনীর সাথে পারমাণবিকটা এই পাশে চলে আসলে বিয়োগ হবে, আর বিক্রয়টা কি যেহেতু এই পাশ থেকে সমান চিহ্নের ওই পাশে যাবে, যোগ হয়ে যাবে। দ্যাট মিন্স কি হয়ে যাচ্ছে, সমাপনী থেকে আমাদের কি হচ্ছে, এটা বিয়োগ হয়ে যাচ্ছে আর এটা যোগ হয়ে যাচ্ছে, সমান সমান উৎপাদনটা চলে আসবে। তাহলে উৎপাদন একক কত হবে আমরা প্রথমে পেয়ে যাব। তাহলে কিভাবে হবে? উৎপাদন একক হবে হচ্ছে আমাদের এই যে 6200 সাথে আমাদের কি যোগ হবে, 6200 সাথে আমাদের যোগ হবে হচ্ছে বিয়োগ হবে হচ্ছে 1000, আর যোগ হবে হচ্ছে আমাদের কত, 800। অর্থাৎ এখানে আমাদের উৎপাদন একক হয়ে যাবে হচ্ছে 6000। জাস্ট সূত্রটা আমি তোমাদেরকে এখান থেকেই দেখাচ্ছি। এখানে আমি উৎপাদন সরাসরি বের করেছি, তা আমি তোমাদেরকে দেখিয়েছি তুমি সরাসরি বের না করে একটা সূত্রের মাধ্যমে কিন্তু সকল ধরনের একক বের করতে পারবা। সো তুমি যদি উৎপাদন একক বের করতে চাও, ওই যে সমাপনীর সাথে কি করেছো, তুমি বিক্রয়টা কি করেছো, যোগ করেছো, যোগ করে তোমার পারমাণবিকটা মাইনাস করেছো, সমান সমান সমাপনী একক চলে এসেছে 6000 একক। এখন কথা হচ্ছে 6000 একক হচ্ছে, সরি, উৎপাদন চলে এসেছে তোমার 6000 একক। 6000 একক যদি তুমি উৎপাদন করে থাকো, তাহলে উৎপাদন ব্যয় হয়েছে সেই 6000 এককের জন্য কত টাকা, 30000 টাকা। খেয়াল করবা এক এককের জন্য কত হবে, 6000 এককের জন্য যদি 30000 হয়, তাহলে এক এককের জন্য কত হবে তুমি চিন্তা করো। যে 6000 এককের জন্য আমরা ওই নিয়ম করি না যে 6000 এককের জন্য 30000 টাকা, অতএব এক এককের জন্য কত, তখন 30000 কে তুমি 6000 দিয়ে ভাগ করবা, 1 2 3 1 2 3 কেটে দাও, 30 কে 6 দিয়ে ভাগ করলে 6 30 5 টাকা। অর্থাৎ একক প্রতি মূল্য হয়ে যাবে 5 টাকা, যেটার ব্যাখ্যাটা এখানে দেওয়া আছে। অর্থাৎ একক প্রতি উৎপাদনের মূল্য হচ্ছে আমাদের এই যে 30000, এই 30000 টাকাকে আমরা কি করেছি, 6 দ্বারা ভাগ করেছি, অর্থাৎ 5 টাকা হয়ে যাবে। আমাদের এই প্রশ্নটা ক্লিয়ার কিনা? ওকে, আমরা চলে যাব আমাদের পরবর্তী আলোচনাতে। 5 নাম্বার প্রশ্নটাতে চলে যাব। বলছে হিসাব বিজ্ঞানের কোন ধারণা বা নীতি অনুযায়ী স্থায়ী সম্পদের উপর অবসর ধরতে হয়? হিসাব বিজ্ঞান নীতিমালা থেকে এসেছে, অর্থাৎ প্রথম পত্রের পঞ্চম অধ্যায়। এটা কিন্তু তোমাদের শর্ট সিলেবাসে এই অধ্যায়টা ছিল না, শর্ট সিলেবাসে ছিল না, কিন্তু এখান থেকে প্রশ্ন এসেছে, রিটেন প্রশ্ন এসেছে। অর্থাৎ আমাদেরকে কি করতে হবে, এখান থেকে আমরা একটা আইডিয়া পেয়েছি যে আমাদের শুধুমাত্র শর্ট সিলেবাস ফলো করেই পরীক্ষার হলে যাওয়া যাবে না। তো স্থায়ী সম্পদ মাথায় রাখবা, স্থায়ী সম্পদের কাজ কোথায় হয় ভাইয়া বলো তো, আমাকে একজন কমেন্ট করে বলো, স্থায়ী সম্পদগুলো আমরা কাজ কোথায় করি, স্থায়ী সম্পদগুলোর কাজ কোথায় করি বলো তো। লাইভের কারা কারা আছেন আমি একটু দেখতে চাই, স্থায়ী সম্পদের কাজ কোথায় কোথায় হবে সবাই একটু বলেন, সবাইকে রিকোয়েস্ট করব। স্থায়ী সম্পদের কাজ হয় কোথায়, আমরা জানি স্থায়ী সম্পদের কাজ হয় মূলত উদ্দীপ্ত পত্রে। কোথায় ভাইয়া, উদ্দীপ্ত পত্রে, অথবা যেটাকে আমরা বলি হচ্ছে ফিনান্সিয়াল স্টেটমেন্ট,
অথবা আর্থিক অবস্থার বিবরণী বা স্থিতিপত্র। তাহলে স্থায়ী সম্পদ যেহেতু আমাদের উদ্বৃত্ত পত্র বা স্থিতিপত্র বা আর্থিক অবস্থার বিবরণীতে কাজ হয় স্থায়ী সম্পদ, তাহলে উদ্বৃত্ত পত্র প্রস্তুত করা হয় মূলত কোন ধারণা অনুসারে? চলমান প্রতিষ্ঠান ধারণা অনুসারে। একটা বিষয় খেয়াল করবা, উদ্বৃত্ত পত্রে আমরা কোন জিনিসগুলো লিখি? সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্ব, এটা আমরা সবাই জানি। এখন একটা বিষয় খেয়াল করো, আমরা কিন্তু হিসাবকাল ধারণা অনুসারে আমরা উদ্বৃত্ত পত্রটা প্রস্তুত করি না, যদিও সেখানে ধারণার একটা অংশ বা একটা পর্শন এসে পড়ে, বাট হিসাবকাল ধারণা অনুসারে কিন্তু আমরা আয় বিবরণী করি। কেন করি? আমাদের অ্যাকাউন্টিং ইয়ার বলে হচ্ছে 1 বছর, সাধারণত 1 বছর, ক্ষেত্র বিশেষে এটা আলাদা হয়। তো 1 বছর মানে হচ্ছে প্রতি বছর শেষে আমাদের যে হিসাবের মধ্যে নামিক বা অস্থায়ী হিসাবগুলো আছে, অর্থাৎ আয় ব্যয় উত্তোলন বা মুনাফা ক্ষতি, এই জিনিসগুলোকে বছর শেষে কি করতে হয়? বন্ধ করে দিতে হয়। এই বন্ধ করে দেওয়ার জন্য আমরা একটা দাখিলা দিই, যেটাকে আমরা বলি সমাপনী দাখিলা। এখন খেয়াল করো, এগুলাকে কেন বন্ধ করতে হয়? কারণ এগুলা কালের অতিক্রম করতে পারে না, অর্থাৎ 1 বছরের আয় ব্যয় পরের বছর যাবে না। হ্যাঁ, কিন্তু সম্পদ দায় মালিকানা সত্ত্ব কিন্তু 1 বছরের সম্পদ দায় মালিকানা সত্ত্ব কিন্তু অন্য বছর চলে যায়। সম্পদ দায় মালিকানা সত্ত্ব কিন্তু আর অস্থায়ী থাকে না, এটা স্থায়ী বা বাস্তব হিসাব। কারণ এটা দীর্ঘ সময় প্রতিষ্ঠানে চলবে, আর দীর্ঘ সময় প্রতিষ্ঠান থাকবে এটার ধারণা দেয় আমাদেরকে চলমান প্রতিষ্ঠান ধারণা। ওই ধারণার কথা হচ্ছে একটা প্রতিষ্ঠান একটা নির্দিষ্ট সময় না, অনন্তকাল যাবৎ চলতে থাকবে, এটাই হচ্ছে চলমান প্রতিষ্ঠান ধারণা। যেহেতু এই স্থায়ী সম্পদগুলা আমাদের উদ্বৃত্ত পত্রে থাকে বা এটা একটা সম্পদ, আর এই সম্পদের ধারণার সাথে কার আইডিয়াটা মিলে যায়? চলমান প্রতিষ্ঠান ধারণা অনুসারে। সেই জন্য মনে রাখবা, হিসাব বিজ্ঞানের কোন ধারণা বা নীতির কথা বললে আমরা স্থায়ী সম্পদের উপর অবশ্যই ধরবো মূলত হচ্ছে চলমান প্রতিষ্ঠান ধারণা অনুসারে। কিন্তু এখানে একটা কনফিউশন আছে, অনেকে বলে যে অবচয় লিপিবদ্ধ হয় কোন নীতি অনুসারে? তখন কিন্তু ভাই, অবচয় লিপিবদ্ধ করা হয় কোন নীতি অনুসারে? অবচয় মানে হচ্ছে এই সম্পদের উপর অবচয় যেটা, সেটা কিন্তু চলতি বছরের ব্যয়। আর আমরা সবাই একটা বিষয় মাথায় রাখবো, আয় এবং ব্যয়, আয় এবং ব্যয় নিয়ে আমরা কি করি? আয় বিবরণী করি। আর আমি শুরুতেই বলেছি আয় ব্যয় কিন্তু কালের অতিক্রম করে না, তাহলে এটা কিন্তু আর চলমান প্রতিষ্ঠান ধারণার মতো 1 বছরের পর আরেক বছর চলবে না, এটা এই বছর শেষ হয়ে যাবে। সেজন্য আয় ব্যয় নিয়ে আমরা যে বিশদ আয় বিবরণী করি সেটা মূলত হিসাবকাল ধারণা অনুসারে প্রস্তুত করা হয়। তার মানে যদি অবচয় লিপিবদ্ধ হয়, এখন অবচয়টা লিপিবদ্ধ হয় কোন ধারণা অনুসারে যদি বলা হয়, তখন অবচয়টা যেহেতু একটা ব্যয়, তাহলে আয়ের সাথে ব্যয়ের মিলকরণের জন্য আমরা অবচয়টা লিপিবদ্ধ করে থাকি। তাহলে এখানে অনেকগুলা বিষয় আছে যে কখন কোনটা দিব, কখন মিলকরণ দিব, কখন চলমান প্রতিষ্ঠান ধারণা দিব, সেটার একটা সিনোপসিস আমি তোমাদের জন্য এনেছি। জাস্ট খেয়াল করো, আমরা যদি দেখি যে হিসাব বিজ্ঞানের চলমান প্রতিষ্ঠান ধারণা অনুসারে স্থায়ী সম্পদের উপর অবচয় ধরা হয়, যেটা এই প্রশ্নে এসেছে, তাহলে রিটার্ন প্রশ্ন আসলে তোমরা লিখবা কিভাবে? যে হিসাব বিজ্ঞানে স্থায়ী সম্পদের উপর অবচয় ধার্য করা হয় চলমান প্রতিষ্ঠান ধারণা অনুসারে। কারণ চলমান প্রতিষ্ঠান ধারণা অনুসারে একটা ব্যবসা প্রতিষ্ঠানের উদ্বৃত্ত পত্র বা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করা হয়, যেটা অনন্তকাল যাবৎ প্রতিষ্ঠানে থাকবে বলে বিবেচনা করা হয়ে থাকে। এতটুকু লিখলেই তোমরা 1 নাম্বার পেয়ে যাবে। ক্লিয়ার? এবার আসো আমরা যদি ওইভাবে যাই যে অবচয় তো আমাদের স্থায়ী সম্পদের উপর ধার্য করা হয় চলমান প্রতিষ্ঠান ধারণা, কিন্তু যদি বলা হয় অবচয় এই যে লিপিবদ্ধ করা হয়, কোথায় আছে? এই যে এখানে অবচয় লিপিবদ্ধ করা হয় অথবা আয়ের সাথে ব্যয় ম্যাচিং করে দেখানো হয়, অবচয় খরচ হিসেবে আয় বিবরণীতে দেখা হয়, সেটা মিলকরণ বা ব্যয় স্বীকৃত নীতি অনুসারে। আর অবচয় সংক্রান্ত যদি কোনো টিকা বা গণনা কার্য বা নোট বা ব্যাখ্যা ইত্যাদি প্রদান করা হয়। আমরা আগেও বলেছি গতকালকে যে যত ধরনের বিবরণ বিস্তারিত বা ডিসক্লোজ করা হবে সেটা হচ্ছে ডিসক্লোজার, ফুল ডিসক্লোজার মেথড প্রিন্সিপাল, অর্থাৎ পূর্ণ প্রকাশ নীতি। তাহলে অবচয় যদি গণনা কার্য বা টিকা এই জাতীয় কোনো কিছু থাকে বা বর্ণনা, সেটা হচ্ছে পূর্ণ প্রকাশ নীতিতে যাবে। আর অবচয়ের যদি পদ্ধতি নির্বাচন করতে চায় যে আমি কি সরলরৈখিক পদ্ধতিতে অবচয় রাখবো, না ক্রমহ্রাসমান, যা যান্ত্রিক ঘন্টা হার, না বর্ষ সংখ্যার সমষ্টি, না উৎপাদন একক, সেক্ষেত্রে আমি কি কোন পদ্ধতি ফলো করব? সেক্ষেত্রে আমরা সাধারণত প্রতি বছর যে একই পদ্ধতিতে অবচয় ধরতে হয়, ধরা হয় মূলত সামঞ্জস্যতার নীতি। কারণ
এক এক বছর যদি এক এক পদ্ধতি ইউজ করো, তাহলে কিন্তু তোমার প্রতিষ্ঠানের অডিটিং এর সমস্যা হবে, তোমার প্রতিষ্ঠানের কি হবে, ধারাবাহিকতা থাকবে না। ওকে, এটা হচ্ছে আরেকটা বিষয়। ওকে, আর এত বেশি আলোচনা করার দরকার নাই, যতটুকু আলোচনা করেছি তাহলে এটার অ্যান্সার তোমরা পেয়েছো। আমাদের 6 নাম্বার প্রশ্নটা নিয়ে এখন কথা বলবো। এই প্রশ্নে হচ্ছে আমাদের, এটাও শর্ট সিলেবাসে কিন্তু আমাদের ছিল না, শর্ট সিলেবাসের বাইরে থেকে এসেছে। অর্থাৎ এটা হচ্ছে দ্বিতীয় পত্রের 10ম অধ্যায়। হ্যাঁ, দ্বিতীয় পত্রের 10ম অধ্যায়, যেটাকে আমরা বলি হচ্ছে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান পরিচিতি, সংক্ষেপে এটাকে আমরা সিবিপি অর্থাৎ কস্ট ভলিউম টপিক নামে জেনে থাকি। তো এই অধ্যায়ের থেকে আমাদের প্রশ্ন এসে থাকে, খুবই গুরুত্বপূর্ণ। জিএসটিতেও প্রশ্ন আসে, আমাদের ঢাবিতেও প্রশ্ন আসে, রাবিতেও প্রশ্ন এসে থাকে। সো এই প্রশ্নটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। একটা প্রশ্ন হচ্ছে নিরাপত্তা প্রান্ত। এখন নিরাপত্তা প্রান্ত বা আমাদের সমচ্ছেদ বিন্দু, এই জিনিসগুলো নিয়ে আমি আলাদা ক্লাস দিব। একটা ক্লাস দিলে তোমরা টোটাল বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে, কোনো সমস্যা নাই। তবে আজকে আমি জাস্ট এটা একটা ম্যাথমেটিক্যাল টার্ম, সেটাকে আমি একটু দেখাবো যে নিরাপত্তা প্রান্ত বের করতে গেলে আমরা দুইটা সূত্র এখানে সাহায্য নিতে হবে। সো অনেকের যারা এই অধ্যায়টা আগে করেন নাই, তাদের কাছে এটা একটু জটিল মনে হতে পারে, বাট বিষয়টাকে আমি জাস্ট ইজিলি দেখানোর চেষ্টা করবো যতটুকু সম্ভব হয়। প্রথমে মাথায় রাখবা, নিরাপত্তা প্রান্তের সাথে একটা বিষয় রিলেটেড, সেটা হচ্ছে সমচ্ছেদ বিক্রয় বা সমচ্ছেদ বিন্দু। সমচ্ছেদ বিন্দু, এই সমচ্ছেদ বিন্দু বা সমচ্ছেদ বিক্রয়টা আর নিরাপত্তা প্রান্তের প্রান্ত প্লাস হচ্ছে বিক্রয়, এই তিনটা জিনিস দিয়ে আমরা অনেক কিছু তৈরি করতে পারবো। সেটা আমি কোনো একটা ক্লাসে দেখাবো কিভাবে এই অধ্যায়ের সূত্র না শিখে তুমি অঙ্ক করতে পারো। হ্যাঁ, যদি আল্লাহ সেই টপিক দান করে, আমি অবশ্যই চেষ্টা করবো সেটা ক্লিয়ার করে দেওয়ার জন্য। এখন আমি যে জিনিসটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো, তাহলে নিরাপত্তা প্রান্ত বের করার আগে আমরা সমচ্ছেদ বিন্দুটা বের করবো। এখন সমচ্ছেদ বিন্দুর একটা সূত্র হচ্ছে কি, সমচ্ছেদ বিন্দু, হ্যাঁ, বা সমচ্ছেদ বিক্রয়, এটা যদি আমরা বের করতে চাই তাহলে আমরা যেটা করবো সেটা হচ্ছে, খেয়াল করবা, আমাদের যে স্থির ব্যয় বা স্থায়ী ব্যয় আছে, হ্যাঁ, স্থির ব্যয় বা স্থায়ী ব্যয় আছে, সেটাকে আমরা ভাগ করব কি দিয়ে। যদি একক বের করতে চাই তখন আমরা এখানে একক দিয়ে ভাগ করব। যদি একক বের করতে না চাই তখন আমরা কি করব, টাকা দিয়ে ভাগ করলে, পার্সেন্টেজ দিয়ে ভাগ করব। তাহলে এখানে আমাদের এই সমচ্ছেদ বিন্দু হচ্ছে স্থির ব্যয়কে আমরা কি করব, এই যে বিক্রয় মূল্য দেওয়া আছে, এই বিক্রয় মূল্য থেকে পরিবর্তনশীল ব্যয়টা আমরা কি করব, মাইনাস করব। মাইনাস করে যেটা হয় সেটা দিয়ে ভাগ করব। তাহলে আমাদের এখানে বিক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, আর পরিবর্তনশীল ব্যয় হচ্ছে কত টাকা, 50 টাকা। এই দুটো জিনিস নেব। তাহলে আমি জাস্ট এখানে লিখি একক প্রতি বিক্রয় মূল্য। একক প্রতি বিক্রয় মূল্য, জাস্ট সূত্রটা তোমাদের দেখানোর জন্য দেখাচ্ছি। এটা আসলে ওইভাবে না, একটা টেকনিক আছে, সেই টেকনিকে আমরা করতে পারবো। বিয়োগ একক প্রতি, একক লিখলাম না, একক প্রতি পরিবর্তনশীল ব্যয়, একক প্রতি পরিবর্তনশীল ব্যয়, হ্যাঁ, সংক্ষেপে লিখলাম। এই হচ্ছে সমচ্ছেদ বিক্রয়ের বিন্দু এককের সূত্র। অর্থাৎ একক বের করতে গেলে তোমাকে কি করতে হবে, আমি জাস্ট এখানে লিখে দিই একক, এই সূত্রটা বের করতে হবে। আর একক বের করতে পারলে তুমি টাকাও বের করতে পারবা, কোনো সমস্যা নাই। সেজন্য এটা নিয়ে আমরা জাস্ট এককটা বের করবো। এখন যদি একক বের করতে চাই, আমাদের এখানে স্থির ব্যয় হচ্ছে কত টাকা ভাইয়া, আমাদের স্থির ব্যয়টা সবসময় টাকায় দেওয়া থাকবে 7000 টাকা। এই 7000 টাকাকে তুমি কি করবা, আমাদের এই যে বিক্রয় মূল্য হচ্ছে 50 টাকা একক প্রতি, আর পরিবর্তনশীল ব্যয় হচ্ছে 50 টাকা। তাহলে শুরুতে বিক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, তাহলে 100 থেকে আমরা কি করব, 50 বিয়োগ করব। অর্থাৎ 100 থেকে 50 বিয়োগ করলে সেই 50 টাকাই থাকবে। তার মানে আমি কি করব, আমি 7000 টাকাকে কত দিয়ে ভাগ করব, 50 দিয়ে ভাগ করলে আমার সমচ্ছেদ বিন্দু এককে চলে আসবে। তাহলে আমার সমচ্ছেদ বিন্দু এককে চলে আসবে কত, 7000 কে যদি আমি 50 দিয়ে ভাগ করি, কাটো, কত হয়, 5 14 70, 140 একক। তাহলে আমরা শুরুতে যেটা পাবো সেটা হচ্ছে সমচ্ছেদ বিন্দু একক। দেখো, আমি এখানে ব্যাখ্যাটা দিয়ে দিয়েছি যে সমচ্ছেদ বিন্দু এককটা কিভাবে বের করব, আমার স্থির ব্যয়কে আমি একক প্রতি বিক্রয় মূল্য এবং একক প্রতি পরিবর্তনশীল ব্যয়টা কি করব, বিক্রয় মূল্য থেকে মাইনাস করে সেটা দিয়ে ভাগ করব। সো এখানে যেহেতু আমার স্থির ব্যয় 7000 আর একক প্রতি বিক্রয় মূল্য 100, পরিবর্তনশীল ব্যয় হচ্ছে আমার কি 50, তার মানে একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন বা দ্রব্যাংশ হচ্ছে 50।
এই স্থির ব্যয়কে একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন বা দত্তাংশ দিয়ে ভাগ করতে হয়, অথবা এটা দিয়ে সরাসরি এই সূত্রটা লিখলেও হবে, অথবা তুমি এটা না লিখে একক প্রতি দত্তাংশ বা কন্ট্রিবিউশন মার্জিন লিখলেও হবে। তাহলে 140 একক আসছে। এখন কথা হচ্ছে তোমাকে তো বলছে টাকা, তাহলে 140 হচ্ছে সমচ্ছেদ বিন্দু একক, কিন্তু প্রতি এককের বিক্রয় মূল্য কত বলছিলাম? প্রতি এককের বিক্রয় মূল্য 100, জাস্ট 100 দিয়ে গুণ করে দাও 140 কে, তাহলে সমচ্ছেদ বিন্দুর টাকা পেয়ে যাবে 14000 টাকা। তাহলে সমচ্ছেদ বিন্দুর টাকাটা যদি পেয়ে যাও, তাহলে তুমি খুব ইজিলি নিরাপত্তা প্রান্ত পেয়ে যাবা। কারণ আমরা জানি এই যে বিক্রয় থেকে যদি সমচ্ছেদ বিন্দুর টাকাটা আমরা বাদ দিয়ে দিই, তাহলেই কিন্তু আমাদের নিরাপত্তা প্রান্ত হয়। এই অঙ্কে বিক্রয় যেহেতু 50,000 টাকা, আর সমচ্ছেদ বিন্দু আমরা পেয়েছি কত? 14,000 টাকা। দ্যাট মিন্স নিরাপত্তা প্রান্ত হচ্ছে আমাদের 36,000 টাকা। এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। এটা যেহেতু লিখিত প্রশ্ন, এটা অ্যানসার ওইভাবে দেওয়া নাই, তাহলে অ্যানসার হবে মূলত কত টাকা ভাইয়া? 36,000 টাকা। 36,000 টাকা। এটা বুঝেছো কিনা? তবে এখানে দুইটা স্টেপে তোমাকে করতে হবে। প্রথমত হচ্ছে তুমি সমচ্ছেদ বিন্দুটা বের করে দিতে হবে এককে এবং টাকা, সেটা বিক্রয় থেকে বাদ দিতে হবে। অঙ্কটা সহজ, বাট প্রথমবার করতে গেলে তোমার কাছে মনে হবে একটু ঝামেলা। আর একটা স্পেশাল টেকনিক আছে যেটা আমি আজকে হয়তো দেখালাম না, কখনো সুযোগ হলে সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো খুব ভালোভাবে, যাতে তোমরা খুব এক নিমিষে এটা করতে পারো। ওকে, আমাদের সর্বশেষ প্রশ্ন আজকে আমরা আলোচনা করব। সেই প্রশ্নটা আলোচনা করার আগে আমি একটু দেখে নিই যে আমার সাথে আসলে আপনারা আছেন কিনা, থাকলেও বা কারা কারা আছেন শেষ পর্যন্ত। কারণ আপনারা যদি না থাকেন তাহলে তো কি বলবো, তাহলে মনে কষ্ট লাগে না। এটা তো 7 নম্বর প্রশ্ন, 8টা প্রশ্ন আছে। অবলোপন কোন ধরনের সম্পদের উপর ধরা হয়? ভাইয়া আমি কিন্তু এটা নিয়ে সুন্দর একটা ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমরা বলি যে, আমি সাধারণত বলি যে স্থায়ী সম্পদ মূলত 3 ধরনের। স্থায়ী সম্পদ কয় ধরনের ভাইয়া? স্থায়ী সম্পদ 3 ধরনের। কি 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 আমরা সবাই জানি, তারপরে আমি একটু আপনাদেরকে জানাচ্ছি। স্থায়ী সম্পদ হচ্ছে, একটা হচ্ছে স্পর্শনীয়, যেটাকে আমরা প্ল্যান্ট ইকুইপমেন্ট বলি, স্পর্শনীয় বা দৃশ্যমান। আরেকটা হচ্ছে অস্পর্শনীয়, মানে যেটাকে আপনি ধরতে পারবেন না। হ্যাঁ, অস্পর্শনীয় বা অদৃশ্যমান, যেটাকে আমরা ট্যানজিবল বা ইনট্যানজিবল বলি। এটা হচ্ছে ট্যানজিবল, এটা হচ্ছে ইনট্যানজিবল। আরেকটা হচ্ছে ন্যাচারাল অ্যাসেট বা প্রাকৃতিক সম্পদ। এই 3 ধরনের সম্পদ হচ্ছে স্থায়ী সম্পদ। আপনারা কি লাইভে আছেন? ওকে, যারা আছেন কষ্ট করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ক্লাস দেখার জন্য। এখন দেখেন কোথায় ছিলাম। ও আচ্ছা, স্থায়ী সম্পদ। তো এই স্থায়ী সম্পদটা ব্যবহারের কারণে এটার একটা মূল্য কমে যায়। সাপোজ আপনি যেটাই কিনেন, বাসায় যদি একটা ফ্রিজ কিনেন বা একটা ফ্যান কিনেন অথবা লাইট কিনেন অথবা এসি কিনেন বা টিভি কিনেন বা ডিজিটাল বোর্ড কিনেন, যেটাই কিনেন সেটা কিন্তু আস্তে আস্তে আপনার ক্ষয় হতে থাকবে। একটা সময় এটা অকেজ হয়ে যাবে। তো এই যে এটা হয়, এই যে আমি স্মার্ট বোর্ডটা ব্যবহার করতেছি, এটা কিন্তু আস্তে আস্তে ক্ষয় আসে। এই ক্ষয়টা কেন হয়? তার ব্যবহারের কারণে বা তার মেয়াদ, কালের মেয়াদ আস্তে আস্তে অতিক্রম করার কারণে। এই স্থায়ী সম্পদের কালের মেয়াদ অতিক্রম করার কারণে যে মূল্যটা হ্রাস পায়, সেটাকে আমরা কি কি বলি? সেটাকে আমরা অবচয়, অবলোপন, হ্যাঁ, বা নিঃশেষ খরচ অথবা শূন্যীকরণ, নিঃশেষ খরচ বা শূন্যীকরণ, অথবা অনেকে অবক্ষয় বলে থাকে, ডিপ্লিকেশন। ওকে, অর্থাৎ ডেপ্রিসিয়েশন, অ্যামortization এবং ডিপ্লিকেশন, এই 3টা জিনিস ঘটে। এই 3টা জিনিসই এক। এটা কি হয়? স্থায়ী সম্পদ ব্যবহার করার কারণে বা কালের বিবর্তনের কারণে, আরো অনেক রিজন আছে, তার যে মূল্যটা হ্রাস পায় বা কমে যায়, সেটাই হচ্ছে মূলত অবচয়, অবলোপন বা নিঃশেষ খরচ। তবে এই 3টা জিনিস কিন্তু একই হলেও 3টা নেচার 3 রকম। অর্থাৎ এই অবচয় হচ্ছে শুধুমাত্র সম্পদটা যদি স্পর্শনীয় হয়, তখন তার মূল্য কমে গেলে সেটাকে আমরা বলবো অবচয়। কিন্তু সম্পদটা যদি স্পর্শনীয় না হয়ে অস্পর্শনীয় হয়, হ্যাঁ, তখন সেটার মূল্য কমে গেলে সেটাকে আমরা বলি অবলোপন। আর সম্পদটা যদি প্রাকৃতিক সম্পদ হয়,
তখন সেটার মূল্য কমে গেলে সেটাকে আমরা বলি হচ্ছে নিঃশেষ খরচ বা সন্ধিখরচ। তাহলে স্থায়ী সম্পদের অবচয়, অবলোপন এবং সন্ধিকরণ বা নিঃশেষ খরচ বা অবক্ষয় যে কোনো কিছুই হতে পারে। তাহলে কখন অবচয় হবে? স্পর্শনীয় স্থায়ী সম্পদের মূল্য হ্রাস পেলে বা উত্তীর্ণ হলে যেটা হয়ে যায় বা যেটা যতটুকু খরচ হয় ততটুকু অবচয়, অস্পর্শনীয় হলে সেটা অবলোপন, আর প্রাকৃতিক হলে সেটা হয় সন্ধিকরণ। তাহলে অবলোপন কোন ধরনের সম্পদের উপর ধার্য করা হয়? তোমরা বলবা স্থায়ী সম্পদের উপর অ্যান্সার হবে, তবে আমার কাছে মনে হচ্ছে স্পেসিফিক যেহেতু রিটেন প্রশ্ন তোমাকে ব্যাখ্যাটা দিয়ে দিতে হবে। কিভাবে লিখবা? তুমি এভাবে লিখবা যে অবচয় স্থায়ী সম্পদ মূলত 3 প্রকারের। আমার মতো করে জাস্ট একবার শোনো যে লিখবা কিভাবে। স্থায়ী সম্পদ মূলত 3 প্রকার: দৃশ্যমান, অদৃশ্যমান এবং প্রাকৃতিক। দৃশ্যমান সম্পদের ব্যবহারের কারণে তার মূল্য কমে গেলে তাকে অবচয় বলে। অদৃশ্যমান প্রাকৃতিক সম্পদের ব্যবহারের কারণে মূল্য কমে গেলে তাকে অবক্ষয় বলে। এবং অস্পর্শনীয় বা অদৃশ্যমান সম্পদের ব্যবহারের কারণে বা কালের অতিক্রমের কারণে তার যে মূল্য হ্রাস পায় তাকে বলা হয় অবলোপন। সুতরাং অবলোপন মূলত স্থায়ী সম্পদ, স্থায়ী অস্পর্শনীয় স্থায়ী সম্পদের উপর ধার্য করা হয়। জাস্ট এটা লিখবা, অবচয় মূলত অস্পর্শনীয় স্থায়ী সম্পদের উপর ধার্য করা হয়। আশা করি রিটেন প্রশ্নটা বুঝেছো। সর্বশেষ প্রশ্ন আমি এটা এখানে লিখে দিয়েছি ব্যাখ্যা, পিডিএফটা পেলে তোমরা অবশ্যই এটা দেখতে পাবা। সর্বশেষ প্রশ্নটা আমরা আলোচনা করব। এই প্রশ্নটার সাথে সাথে আমাদের আজকের আলোচনা ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। এর পরবর্তীতে আমাদের ক্লাস হবে পরবর্তী সময়। আমি শুরুতে আলোচনা করছি আমাদের এই প্রশ্ন হচ্ছে ভূমির মূল্য কত। আচ্ছা, প্রশ্ন পড়ার আগে আমি ফুল প্রশ্নটা একটু তোমাদেরকে পড়ে দিচ্ছি। একটি প্রতিষ্ঠান নগদ ৮০,০০০ টাকা দিয়ে একটি ভূমি ক্রয় করেছে। ভূসম্পত্তির দালালের কমিশন বাবদ কত? ৫,০০০ টাকা প্রদান করা হলো এবং নতুন দালান নির্মাণের জন্য পুরাতন দালান ভেঙে ফেলা খরচ বাবদ ৭,০০০ টাকা প্রদান করা হলো। এরকম একটা কিছু। ক্রয় মূল্য নীতি অনুযায়ী ভূমির মূল্য কত টাকা লিপিবদ্ধ হবে? ক্রয় মূল্য নীতি, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই ক্রয় মূল্য নীতিকে অনেকে কি বলে? ঐতিহাসিক ব্যয় নীতি। কি নীতি? ঐতিহাসিক ব্যয় নীতি, যেটাকে ইংলিশে আমরা বলি HCP, অর্থাৎ হিস্টোরিক্যাল কস্ট অফ প্রিন্সিপালস বা হিস্টোরিক্যাল কস্ট প্রিন্সিপাল, ক্রয় মূল্য নীতি বা ঐতিহাসিক ব্যয় নীতি। এই নীতির মেইন কথা হচ্ছে কি, একটা সম্পদের সাথে সংশ্লিষ্ট যত খরচ আছে সকল খরচ ওই সম্পদের সাথে যোগ করে তার ক্রয় মূল্য বা মোট অর্জন মূল্যটা নির্ধারণ করতে হয়। আর সম্পত্তির যত কিছুই ঘটুক না কেন, সম্পত্তির দাম বাড়া হোক বা কমে যাক, যাই ঘটুক না কেন, সম্পত্তি সবসময় তার ক্রয় মূল্যেই লিপিবদ্ধ করতে হবে, অন্য কোনো মূল্যে না। এটা হচ্ছে এই নীতির মূল কথা। এখন এই নীতির মূল কথা তো তোমরা বুঝেছো যে সম্পদের সাথে যাবতীয় যত কস্টিং আছে, একটা সম্পদ ক্রয় করে সেটা প্রতিষ্ঠানে আনা পর্যন্ত বা স্থাপন পর্যন্ত, সংস্থাপন পর্যন্ত যত কস্টিং আছে সবই সম্পদের সাথে যোগ করতে হবে এবং এটাকে ক্রয় মূল্যে লিপিবদ্ধ করতে হবে। দ্যাট মিনস আমি নগদে ভূমিটা কিনেছি ৮০,০০০ ভাইয়া, ওকে ফাইন, আমি ৮০,০০০ টাকা ভূমি কিনেছি, ভালো কথা। কিন্তু ওই যে যার কাছ থেকে, যার মাধ্যমে আমি কি করেছি ভূমিটা পেয়েছি, সেই দালাল, আমাদের দেশে যে জিনিসটা সবচেয়ে বেশি মুখে মুখে প্রচলিত, সেই দালাল, এই দালালের কি দিয়েছি? আমি একটা কমিশন দিয়েছি। সেই কমিশনটাই ভূমির জন্য গিয়েছে। তার মানে এটাও ভূমির একটা ব্যয় হিসাবে, আনুষঙ্গিক খরচ হিসেবে ভূমির সাথে যোগ হবে। আবার নতুন দালান নির্মাণ করতে গিয়ে আমি যে আগের দালানটা, পুরানো দালান ভেঙে ফেলেছি, সেটার জন্য আমার কিন্তু কি হয়েছে? ৭,০০০ টাকা খরচ হয়েছে। অর্থাৎ পুরাতন যে দালাল আছে, দালান ছিল, সেই দালানটা আমি কি করে দিচ্ছি? ভেঙে ফেলা খরচ করেছে আমার ৭,০০০, সেটাও কিন্তু এই দালানের সাথে সংযুক্ত। কারণ এই দালানটা ভাঙার জন্যই, এই দালানটা নির্মাণের জন্য সেটা ভাঙা লাগছে, যার কারণে সেটা ওইটার সাথে যোগ হবে, আর কোনো কিছু নাই। তার মানে ক্রয় মূল্য নীতি অনুসারে এই ৩টা জিনিস যোগ করে আমরা যে টাকাটা পাবো, অর্থাৎ 92 অর্থাৎ ৯২,০০০ টাকা, এটাই হয়ে যাবে আমাদের ভূমির মূল্য। কি নীতি অনুসারে? ক্রয় মূল্য নীতি অনুসারে। আমরা কি বিষয়টা বোঝাতে পেরেছি তোমাদেরকে? আমার কাছে মনে হচ্ছে তাহলে আমরা যে আলোচনাটুকু করেছি
যে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিটেন যে 7টা প্রশ্ন এসেছে গত বছর, সেটার পুঙ্খানুপুঙ্খ ভাবে ব্যাখ্যা সহ বিশ্লেষণ করেছি। যারা আমার বিশ্বাস, আমার দৃঢ় বিশ্বাস, যারা ক্লাসটা দেখবার তাদের আর কখনোই এই প্রশ্নগুলো নিয়ে কোনো কনফিউশন থাকবে না, এবং এই 7টা প্রশ্নের সাহায্যে তুমি চাইলে আরো 70টা প্রশ্ন সমাধান করতে পারবা। এটা হচ্ছে আমার দৃঢ় বিশ্বাস। সেজন্য আমি রিকোয়েস্ট করবো, অবশ্যই ক্লাসটা যদি এখনো না দেখে থাকো একবার দেখে নিও। এই হচ্ছে আমার কথা। আর এই জাতীয়